দীপিকা পাডুকোন একজন অত্যন্ত জনপ্রিয় এবং সর্বোচ্চ পারিশ্রমিক গ্রহণকারী ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক। ২০০৭ সালে ওম শান্তি ওম দিয়ে বলিউডে অভিষেকের পর তিনি পিকু, পদ্মাবত, বাজিরাও মাস্তানি ও পাঠানের মতো বহু সফল সিনেমা উপহার দিয়েছেন। তিনি ২বার ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। কতখানি জানি আমরা এই তারকা সম্পর্কে? বেঙ্গালুরুর ৮০-র দশক, র্যাকেট হাতে কোর্টে নামা একটি কিশোরী, লক্ষ্য একটাই, বাবার মতোই জাতীয় চ্যাম্পিয়ন হওয়া। ভোরে অনুশীলন, স্কুল, আবার সন্ধ্যায় কোর্ট। জীবনটা তখন পুরোটাই খেলাধুলা আর শৃঙ্খলার। কেউ ভাবতে পারেননি এই কোর্টের মাটি থেকেই একদিন পথ ঘুরে যাবে ক্যামেরার আলোয়। অ্যাথলেটের জায়গায় জন্ম নেবে বলিউড তারকা। বিজ্ঞাপন, ফটোশ্যুট, র্যাম্প সব মিলিয়ে খুব অল্প সময়ে তিনি হয়ে ওঠেন আলোচিত মুখ। তিনি দীপিকা পাডুকোন। ৫ই জানুয়ারি তার জন্মদিন। ৪০ বছর পূর্ণ হয়েছে তার। ১৯৯৬ সালের এই দিনে ডেনমার্কের কোপেনহেগেনে জন্ম, কিন্তু বড় হয়েছেন ভারতের বেঙ্গালুরুতে। বাবা ভারতের ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাডুকোন, মা উজ্জ্বলা, ছোট বোন অনিশা পেশাদার গলফার। জাতীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলেছেন তিনি নিজেও। আর সেই কোর্ট থেকেই একসময় শুরু তার বিশ্বমঞ্চের যাত্রা। ওম শান্তি ওম ছবি থেকে তিনি হয়ে ওঠেন চলচ্চিত্র তারকা। দীপিকা প্রথম অভিনয় শিল্পী হিসেবে দেখা দেন কন্নড় ছবি ঐশ্বরিয়াতে ২০০৬ সালে। তবে মূলধারার হিন্দি ছবিতে তার আসল অভিষেক ঘটে ২০০৭ সালের ব্লকবাস্টার ওম শান্তি ওমে শাহরুখ খানের বিপরীতে। প্রথম ছবিতেই দ্বৈত চরিত্র, বড় বাজেটের ছবি, বিশাল প্রচারণা আর ভারত জুড়ে নতুন এক মুখ নিয়ে কৌতূহল। ওম শান্তি ওমের সাফল্য দীপিকাকে মুহূর্তেই তারকা খ্যাতির শিখরে তুলে দেয়। এ ছবির জন্যই দীপিকা জিতে নেন ফিল্মফেয়ার সেরা নবাগত নায়িকা পুরস্কার। তারপর আর পেছনে তাকাতে হয়নি। এরপর একে একে আসে বাচনা হ্যায় হাসিনো, লাভ আজকাল, ককটেল, ইয়ে জওয়ানি হায় দেওয়ানি, চেন্নাই এক্সপ্রেস, হ্যাপি নিউ ইয়ারের মতো টানা জনপ্রিয়তার ভেলায় ভেসে যেতে থাকেন তিনি। একসময় সমালোচকেরাও বলতে শুরু করেন, বক্স অফিস নির্ভর বড় ছবিতে নায়িকা হিসেবে সবচেয়ে নির্ভরযোগ্য নামগুলোর একটি এখন দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বানশালীর গলিও কি রাসলীলা রামলীলা, বাজিরাও মাস্তানি আর পদ্মাবতের মতো ছবিতে দীপিকার অভিনয় তাকে শুধু বাণিজ্যিক তারকা রাখেনি, দিয়েছে শক্তিশালী অভিনয় শিল্পীর স্বীকৃতিও। ২০১৫ সালে পিকুতে অভিনয় করে দীপিকার অভিনয় বলিউডে এক আলাদা মোড় নেয়। গ্ল্যামার নির্ভর নায়িকা হয়েও সেখানে তিনি একেবারেই সাধারণ, সংবেদনশীল, দায়িত্ববোধে জর্জর মেয়ের চরিত্রে নিজেকে ভেঙে ফেলেছেন। অনেক সমালোচকের চোখে এ ছবি থেকেই দীপিকা শুধু স্টার নন, পূর্ণাঙ্গ অভিনেত্রী হিসেবেও নিজের অবস্থান পাকাপোক্ত করেন। বাইরে থেকে সবই তখন ঝলমলে, সুপারহিট, বিজ্ঞাপন, পুরস্কার, রেড কার্পেট। অথচ ২০১৪-১৫ সালের দিকে নিজের জীবনের কঠিনতম সময়টা সামনে নিয়ে আসেন দীপিকা। জানান তিনি ক্লিনিক্যাল ডিপ্রেশনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। নিত্যকার কাজের মধ্যেও হঠাৎ হঠাৎ কান্না পেত, কিছুই ভালো লাগতো না, বিছানা ছাড়তে ইচ্ছে করতো না। মানসিক অসুস্থতা নিয়ে ভারতীয় সমাজে যখন এখনও নীরবতা, লজ্জা আর গোঁড়ামি প্রধান, তখন প্রথম সারির এক তারকা নিজের সংগ্রামের কথা বলতে এগিয়ে এলেন। এই ব্যক্তিগত অভিজ্ঞতাকেই সামনে রেখে তিনি গড়ে তোলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান দ্য লাইভ লাভ লাভ ফাউন্ডেশন। লক্ষ্য, ডিপ্রেশন ও অন্যান্য মানসিক সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানো, চিকিৎসার সুযোগ ও পরামর্শের পথ সহজ করা, বিশেষ করে তরুণদের জন্য। দীপিকা নিজে বহুবার বলেছেন, আমার কথা শুনে যদি মাত্র একজন মানুষও সাহায্য চাইতে সাহস পায়, তাও আমার কাজ সার্থক। এই কাজে স্বীকৃতিস্বরূপ সুইজারল্যান্ডের দাভোসে আয়োজিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের ক্রিস্টাল পুরস্কার পেয়েছেন দীপিকা। পরে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক প্রভাবশালী ব্যক্তিত্বদের তালিকায়ও, মানসিক স্বাস্থ্য নিয়ে তার অবস্থান ও কাজের জন্য। দীর্ঘদিন বলিউড কেন্দ্রিক কাজের পর ২০১৭ সালে ভিন ডিজেলের বিপরীতে এক্স রিটার্ন অব জেন্ডার কেজে হলিউডে অভিষেক হয় দীপিকার। হিন্দি সিনেমার জনপ্রিয় মুখ হিসেবে তার এই আন্তর্জাতিক পদচিহ্ন নতুন করে আলোচনায় এনে দেয় ভারতীয় অভিনেত্রীদের অবস্থান। ভারতীয় সিনেমা থেকে খুব কম নারী তারকারই এ তালিকায় নাম উঠেছে, তাদের একজন হয়ে দাঁড়ান দীপিকা।
২০২২ সালে তিনি অংশ নেন কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারক হিসেবে। একই বছরে কাতারের দোহায় ফুটবল বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করেন। এমন সম্মান পাওয়া প্রথম ভারতীয় অভিনেত্রী তিনি। ২০২৩ সালে অস্কার আসরের মঞ্চে উঠে পরিচয় করিয়ে দেন জনপ্রিয় ভারতীয় গান নাটু নাটুকে। কালো গাউনে প্রায় শাড়ির ধাঁচে সাজানো পোশাকে দাঁড়িয়ে স্পষ্ট উচ্চারণে সেই গান ও সিনেমার পরিচিতি তুলে ধরার মুহূর্তটি তার ক্যারিয়ারের আরেক স্মরণীয় অধ্যায়। ভারতীয় তারকারা এখন আর শুধু সিনেমায় সীমাবদ্ধ নন, আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতেও তাদের উপস্থিতি ক্রমেই দৃশ্যমান। এই বদলের সামনের সারিতে অন্যতম মুখ দীপিকা পাডুকোন। ২০২০ সালে তিনি ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লুই ভুতোর প্রথম ভারতীয় হাউস অ্যাম্বাসেডর হন। এর ২ বছর পরই বিশ্বের বিখ্যাত গয়নার ব্র্যান্ড কার্টিয়ারে তাকে বৈশ্বিক দূত হিসেবে ঘোষণা করে। একসঙ্গে দুটো ফরাসি বিলাসবহুল প্রতিষ্ঠানের মুখ হওয়া ভারতীয় অভিনেত্রীর ক্ষেত্রে নজিরবিহীন বলেই ধরা হয়। প্যারিস ফ্যাশন সপ্তাহ, আন্তর্জাতিক সাময়িকীর প্রচ্ছদ, দুবাই, মাদ্রিদ, স্টকহোমের গালা, সব জায়গায় দীপিকার উপস্থিতি এখন অনেকটা সাংস্কৃতিক দূতের মতো। একদিকে ভারতীয় সৌন্দর্য, অন্যদিকে সমসাময়িক ফ্যাশন বোধ, এই দুইয়ের মিশেলে তিনি হয়ে ওঠেন নতুন প্রজন্মের কাছে এক ধরনের অনুপ্রেরণা। শুধু ব্র্যান্ডের মুখ হয়েই থেমে থাকেননি দীপিকা। ২০১৫ সালে নারীদের জন্য পোশাক ব্র্যান্ড অল অ্যাবাউট ইউ আর ২০২২ সালে ত্বক পরিচর্যার ব্র্যান্ড 82° বাজারে আনেন দীপিকা। ব্যবসায়ী পরিচয়ও তাই এখন তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অংশ। গত কয়েক বছরেও বক্স অফিসে দাপট কমেনি দীপিকার। ২০২৩ সালে শাহরুখ খানের বিপরীতে গুপ্তচর ধর্মী বড় বাজেটের ছবি পাঠানে তার চরিত্র, অ্যাকশন আর গ্ল্যামারের মিলিত উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। একই বছর জওয়ানে তার ছোট অথচ স্মরণীয় উপস্থিতি আরও একবার প্রমাণ করে পর্দার অল্প সময় থাকলেও তিনি কিভাবে প্রভাব রেখে যেতে জানেন। ২০২৪ সালে ঋত্বিক রোশনের সঙ্গে ফাইটারে বিমান বাহিনীর পাইলটের চরিত্র, পরের ধাপে নাগ অশ্বিনের বহু আলোচিত বিজ্ঞান কল্পকাহিনী কল্কি, ২৮৯৮ সব মিলিয়ে তিনি এখন ভারতীয় ছবির সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজিগুলোতে ব্যস্ত সময় পার করছেন। আগামী দিনে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে দীপিকাকে একদিকে অ্যাকশন তারকা, অন্যদিকে আবেগপূর্ণ চরিত্র অভিনেত্রী হিসেবে দেখার অপেক্ষায় আছেন দর্শকেরা। ক্যারিয়ারের বড় অংশ কেটেছে মুম্বাই ভিত্তিক হিন্দি ছবিতে, তবু নিজের শিকড় আর সাংস্কৃতিক পরিচয় নিয়ে কখনো দ্বিধায় ভোগেননি তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রথমত আমি ভারতীয়, তারপরই সব কিছু। দক্ষিণ ভারতের পরিবার বাংলা মাধ্যম নয়, কিন্তু স্থানীয় ভাষা, কন্নড় ঘরানা, বহু সংস্কৃতির ভেতরে বেড়ে ওঠা, সব মিলিয়ে তার পরিচয় বরাবরই মিশ্র, বহুবর্ণ। তারপরও আন্তর্জাতিক মঞ্চে বারবার তিনি শাড়িকেই বেছে নিয়েছেন নিজের পরিচয়ের প্রতীক হিসেবে। কান, অস্কার, দাভোস, অনেক সময়ই তাকে দেখা গেছে ভারতীয় পোশাকে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাশনের পাশাপাশি হয়ে উঠেছে সাংস্কৃতিক গর্বেরও বহিঃপ্রকাশ। সহ অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে দীপিকার পরিচয় ও প্রেম শুরু ছবির সেটে। দীর্ঘ কয়েক বছরের সম্পর্কের পর ২০১৮ সালের নভেম্বর মাসে ইতালির লেক কেমো অঞ্চলে ঘনিষ্ঠ আত্মীয় পরিজন আর বন্ধুদের নিয়ে বিয়ে করেন দুজন। হিন্দু ও শিখ দুই রীতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। ২০২৪ সালের ৮ই সেপ্টেম্বর দীপিকার কোল জুড়ে আসে কন্যা সন্তান। নাম দুয়া, আরবি উর্দুতে যার অর্থ প্রার্থনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট এক কার্ডে লিখে খবরটি ভাগ করে নেন তারা, ওয়েলকাম বেবি গার্ল। এক লাইনের সে ঘোষণাই মুহূর্তে ছড়িয়ে পড়ে পৃথিবীর নানা প্রান্তে। তিনি আরও বলেন, মাতৃত্ব তার জীবনের সবচেয়ে আনন্দের এবং দায়িত্বের সময়। ছোটবেলার একটি কথা টেনে বলেন, ছোট বোন অনিশার জন্মের পর থেকেই তার মনে হয়েছিল একদিন তিনি নিজেও মা হতে চান। এখন কাজের ব্যস্ততা, দীর্ঘ শুটিং শিডিউল, আন্তর্জাতিক সফর, সব কিছুর মধ্যেও মেয়ের জন্য সময় বের করে নেওয়ার চেষ্টা করেন তিনি। আবার অন্যদিকে নিজের গোপনীয়তা আর সন্তানের ব্যক্তিগত জীবন রক্ষার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে ভাবছেন। শুরুটা ছিল ব্যাডমিন্টন কোর্টে, তারপর বিজ্ঞাপন আর ফটোশ্যুট, পরে একের পর এক সিনেমা, রোমান্টিক নায়িকা, ঐতিহাসিক চরিত্র, আধুনিক শহুরে তরুণী,
ভগ্নমনস্ক মেয়ে, গুপ্তচর, যোদ্ধা নানা চরিত্রের ভেতর দিয়ে নিজেকে বদলে দিয়েছেন দীপিকা পাড়ুকোন। আজ তিনি একদিকে সুপারস্টার অভিনেত্রী, অন্যদিকে মানসিক স্বাস্থ্য আন্দোলনের কর্মী, আন্তর্জাতিক ব্র্যান্ডের প্রতিনিধিত্বকারী, সফল উদ্যোক্তা। এত সব পরিচয়ের ভিড়েও তিনি বারবার যে কথাটা মনে করিয়ে দেন তা হলো নিজের প্রতি সৎ থাকা। তার ভাষায় সফলতা মানে এখন যতটা সম্ভব স্বচ্ছ, সৎ আর নিজের মতো হয়ে থাকা। আপনাকে অশেষ ধন্যবাদ এই ভিডিওর সাথে থাকার জন্য।